Hello everyone, my name is Anaf. I'm your IELTS instructor from QED IELTS. আজকের ভিডিওতে আমরা নিয়ে এসেছি IELTS এ মাত্র 30 দিনে কিভাবে আপনারা 7.5 গ্যারান্টি করতে পারবেন। যারা দেখবেন যে 5.5 এ আটকে আছেন, বারবার মক টেস্ট দিতেছেন কিন্তু এর উপরে যাচ্ছেই না, তাদের জন্য এই ভিডিওটা। আপনারা যদি এই ভিডিওটা পুরোপুরি ফলো করেন, একটু লম্বা হবে, পুরোপুরি যদি ফলো করেন প্রত্যেকটা মিনিটে যথেষ্ট পরিমাণ ইনফরমেশন আছে, সেটা আপনাদের হেল্প করবে। তো চলুন আমরা ভিডিওটা শুরু করি। পার্ট 1-এ বাস্তবতা আর মাইন্ডসেট, ঠিক আছে? বাস্তবতা আর মাইন্ডসেটটা ক্লিয়ার করে নিই। প্রথমে সতর্কতা, 30 দিনে 7.5 পাওয়া সম্ভব, ঠিক আছে? 30 দিনে 7.5 পাওয়া সম্ভব, কিন্তু যদি আপনি প্রত্যেকদিন 2.5 থেকে 3 ঘন্টা, ঠিক আছে, 2.5 থেকে 3 ঘন্টা ফোকাস পড়াশোনা করেন, ঠিক আছে? 2.5 থেকে 3 ঘন্টা আপনাদের সময় আলাদা রাখা লাগবে, ঠিক আছে? এই সময়টা জাস্ট ফোকাসড পড়াশোনার জন্য। আমার বলা স্ট্র্যাটেজি 100% ফলো করেন, ঠিক আছে? এই 2.5 থেকে 3 ঘন্টা আমার বলা যে স্ট্র্যাটেজিটা, এটা যে 100% ফলো করেন, তাহলে দেখবেন যে আপনার 7.5 গ্যারান্টি। হ্যাঁ, 30 দিন আপনাদের 2.5 থেকে 3 ঘন্টা ফোকাস করে 7.5 গ্যারান্টি। সবচেয়ে বড় সিক্রেট, ঠিক আছে? আইএলসে একটা টেস্ট অফ স্কিল, ঠিক আছে? আইএলস একটা টেস্ট অফ স্কিল, স্ট্র্যাটেজি অবশ্যই ইনভলভড আছে। শুধু ইংরেজি জানলেই হবে না, পরীক্ষক কি চান সেটা বুঝতে হবে, ঠিক আছে? খালি ইংলিশ জানলেই হবে না, পরীক্ষকটা কি চাইতেছে, আপনার এক্সামিনে আসলে কি চাইতেছে এটা আপনাদের দেখা লাগবে। এখানে স্ট্র্যাটেজিটা ইনভলভড। আপনার বর্তমান স্কোর যাই হোক না কেন, 30 দিনে 1.5 থেকে 2 ব্যান্ড, ঠিক আছে? 30 দিনে আমি এতটুকু গ্যারান্টি করতে পারবো যে 1.5 থেকে 2 ব্যান্ডের ইমপ্রুভমেন্টটা আপনারা দেখতে পারবেন। আপনি ভুল জায়গায় সময় নষ্ট না করে, আপনি তো ভুল জায়গায় সময় নষ্ট না করে আপনার দেখবেন যে 1.5 থেকে 2 ব্যান্ডস করে একটা ইমপ্রুভমেন্ট আপনারা দেখতে পারবেন। তো এমনি করে আমরা ভিডিওটা যদি আগাইতে থাকি, পার্ট 2-তে আমরা দেখব মডিউল অনুসারে স্ট্র্যাটেজি, ঠিক আছে? আপনাদের যে প্রত্যেকটা মডিউল, রিডিং, রাইটিং, স্পিকিং, লিসেনিং, প্রত্যেক মডিউলের জন্য ডিফারেন্ট স্ট্র্যাটেজি ফলো করতে হবে, ঠিক আছে? লিসেনিংয়ে 8.5+ পেতে হলে প্রতিদিন ক্যামব্রিজ বুক 15 to 18 এর টেস্ট দিন, ঠিক আছে? আপনি যদি রিডিংয়ে 8.5 পাইতে চান, প্রত্যেকটা দিন, 30 দিনের প্রত্যেকটা দিন আপনি বুক 15 থেকে 18 টেস্ট দিন। আমার টেকনিক কি? প্রথমবার শুনে উত্তর করুন, ঠিক আছে? আপনার লিসেনিংয়ে প্রথমবার শুনেই উত্তর করবেন। হ্যাঁ, আপনার লিসেনিংটা আবার রিপিট করবেন না, বা দেখবেন না মানে মনে হইতেছে ও আচ্ছা ঠিক আছে আবার একটু শুনলে ভালো হইতো, এরকম করবেন না। জাস্ট একবার কানের ভিতর দিয়ে ঢুকাবেন আনসারটা, যাতে মাথায় এসে পড়ে। আনসারটা মাথায় না আসলেও গেস করবেন। এইটা প্র্যাকটিসটা আপনি সবসময় মাথায় রাখবেন। রিপিট কিন্তু আপনার পরীক্ষা দেওয়ার সময় করতে দিবে না। হ্যাঁ, আপনার লিসেনিংটা আপনাকে রিপিট করতে দিবে না। সো আপনি চেষ্টা করবেন একবার ফোকাসড হয়ে একবারেই যাতে আপনি আনসার করতে পারেন। দ্বিতীয়বার শুধু ভুলগুলো দেখুন, ঠিক আছে? সেকেন্ডবারে যখন প্র্যাকটিস করবেন জাস্ট ভুলগুলো দেখবেন। প্রত্যেক ভুলের জন্য নোট লিখুন। প্রত্যেকটা যে ভুল করতেছেন নোট লিখে রাখবেন। এমনি করে যখন নেক্সট টাইম করবেন তখন আপনার ফোকাসটা ওই দিকে থাকবে যে একই ভুল আপনি বারবার করবেন না, ঠিক আছে? মানুষ মাত্রই ভুল, আপনারাও ভুল করবেন, সমস্যা নেই। ভুলটা নোট করবেন, যখন আপনারা লিখবেন, যখন আপনারা আবার পরীক্ষাটা দিবেন, তখন দেখবেন যে একই ভুল আবার হইতেছে না। কেন ভুল হয়েছে? স্পেলিং মিস্টেক নাকি, সিনোনিম নাকি, প্রিডিকশন ফেল নাকি, এগুলো একটু দেখা লাগবে, ঠিক আছে? কীরকম ভুল হইতে পারে? ওই তো স্পেলিং মিস্টেক হইতে পারে, হ্যাঁ, মিউজিয়ামে বানান আপনি ভুল করতে পারেন। সিনোনিম হইতে পারে, আপনি সিনোনিম বুঝতেছেন না, এর জন্য আপনার লিসেনিংয়ে ভুল আনসার দিয়ে আসছেন। বা প্রিডিকশন ফেল, ঠিক আছে? আপনি প্রিডিক্ট করতে পারতেছেন না যে কোন দিকে স্টোরিটা যাইতেছে, তো যখন আপনার আনসারটা বলছে তখন আপনার খেয়ালের থেকে ছুটে গেছে। হ্যাঁ, তো এর জন্য এটা খুবই ইম্পর্ট্যান্ট। সিক্রেট টিপটা কি? প্রশ্ন পড়ার সময় প্রিডিকশন করুন, ঠিক আছে? প্রশ্ন পড়ার সময় সবসময় চেষ্টা করবেন প্রিডিকশন করতে। উদাহরণটা কি? দ্য প্রজেক্ট উইল বি কমপ্লিটেড ইন ডেইজ, ঠিক আছে? এখানে নাম্বার আসবে, ঠিক আছে? দ্য প্রজেক্ট উইল বি কমপ্লিটেড ইন ডেইজ।
দ্য প্রজেক্ট উইল বি কমপ্লিটেড ইন ডেজ, হ্যাঁ, অ্যান্ড কমপ্লিটেড এই পর্যন্ত পড়ার পরে আপনার মাথার মধ্যে একটা আইডিয়া আসার কথা আছে, ঠিক আছে, এখন একটা এস্টিমেট দিবে, ঠিক আছে, বা এখন একটা হচ্ছে ডে নাম্বার দিবে। তো ওই কারণে আপনি দেখবেন যে আপনার সে প্রেডিকশনটা বুঝতে পারতেছেন না আনসারটা কোন দিকে যেতেছে। এখন আমরা রিডিংয়ে আসি। রিডিংয়ে 7.5 প্লাস এর চাবিকাঠি হলো স্পিড আর অ্যাকিউরেসি। রিডিংয়ে 7.5-এর জন্য আপনার দেখতে হবে স্পিড আর অ্যাকিউরেসিতে। স্ট্র্যাটেজিটা কি? প্রথমে প্রশ্নগুলো স্কিম করুন, ঠিক আছে। রিডিংয়ের আপনার এত বড় প্যাসেজ থাকে, রিডিং টেস্টটা আপনার পুরা সার্চিং টেস্ট, ঠিক আছে, উপন্যাস পড়া না। যতগুলো রিডিং টেস্ট আছে আপনি ওইখান থেকে পুরা প্যাসেজ পড়ে আপনি শেষ করতে পারবেন না। এর জন্য আমাদের রয়েছে স্কিমিং আর স্ক্যানিং। এক্সামিনার দেখতে চায় যে আপনি পুরা প্যাসেজ থেকে কত তাড়াতাড়ি আনসারটা বের করতে পারতেছেন। তো আপনি ফার্স্টে দেখবেন, স্কিম করবেন, স্কিম করে প্রশ্নগুলো স্কিম করবেন, প্রশ্নগুলো দেখবেন, প্রশ্নগুলো দেখার পর তারপর প্যাসেজ স্ক্যান করুন, ঠিক আছে। এখন প্যাসেজটা আপনি স্ক্যান করবেন, স্ক্যান করে আপনার যে প্রশ্নগুলো স্কিম করছেন ওই প্রশ্নের বেসিসে দেখেন আনসারগুলো পান নাকি, কিওয়ার্ডগুলো দেখেন, সিনোনিমগুলো দেখেন, এমনি করে ফলো করেন, কিওয়ার্ড সিনোনিম খুঁজুন, হ্যাঁ, ইমপ্রুভ, এনহ্যান্স, বুস্ট, ডেভেলপ, এতো সিনোনিম, ইমপ্রুভের সিনোনিম হচ্ছে এনহ্যান্স, বুস্ট, ডেভেলপ, এগুলো একটু খেয়াল করেন, এগুলো দেখেন যে মিলা নাকি আপনার কোয়েশ্চেনের সাথে, ওই অনুযায়ী তারপর আগায় যান। প্রোটিপটা কি? প্রতিদিন 2টা প্যাসেজ, ঠিক আছে, প্রতিদিন 2টা প্যাসেজ টাইমারে প্র্যাকটিস করুন, আর ভুল হলে শব্দের লিস্ট বানান, ঠিক আছে। 2টা করে কোশ্চেন আপনি চেষ্টা করবেন যে টাইমারে প্র্যাকটিস করতে, আর যদি কোনো ভুল হয় তাহলে চেষ্টা করবেন যে শব্দের লিস্ট বানান, হ্যাঁ, কেন ভুল হইতেছে। সিনোনিম আপনি বুঝতে পারতেছেন না, ওটা লিস্ট বানান। আপনি এই ওয়ার্ডটা বুঝতে পারতেছেন না, ওটা লিস্ট বানান। রিডিংয়ে আপনার প্রবলেম হইতেছে, ওটা লিস্ট বানান। এরপরের বার যখন আপনি প্র্যাকটিস করবেন দেখবেন যে ওই ভুলগুলো আর হইতেছে না, হ্যাঁ, নতুন কিছু ভুল হইতে পারে, ওইটাও অ্যাড করেন। ওইটা অ্যাড করার পরে যখন আপনি নেক্সট টাইম প্র্যাকটিস করবেন ওই ভুলটাও হবে না। 30 দিনে আপনি যদি 2.5 থেকে 3 ঘন্টা এমনি করে প্র্যাকটিস করতে থাকেন প্রত্যেক দিন, তাহলে দেখবেন যে এমনি সব ভুল চলে গেছে। আপনি 7.5 কি 7.5-এর আরও বেশি পাবেন, ঠিক আছে। তো সবসময় খালি প্র্যাকটিস প্র্যাকটিস প্র্যাকটিস। আমরা এখন নেক্সট স্লাইডটাতে যাই। রাইটিংয়ে 7.5 পাওয়ার সবচেয়ে শক্তিশালী ফর্মুলা হলো টাস্ক 1-এ 150টা শব্দ প্লাস, ঠিক আছে। রাইটিংয়ে 7.5 তোলার জন্য আপনার সবসময় সাইজটা দেখা লাগবে আর স্ট্রাকচারটা দেখা লাগবে যে আপনি ঠিকভাবে লিখতেছেন নাকি, হ্যাঁ। টাস্ক 1-এর জন্য 150 ওয়ার্ডের বেশি 3টা মেইন ফিচার থাকা লাগে, আর কম্প্যারিজন প্লাস ওভারভিউ থাকা লাগে, ঠিক আছে। কী থাকা লাগে? 150 ওয়ার্ডের বেশি একটা প্যাসেজ হওয়া লাগবে, 3টা মেইন ফিচার থাকা লাগবে, কম্প্যারিজন থাকা লাগবে। কম্প্যারিজন মানে হচ্ছে ওই তো আপনার আইডিয়ার সাথে কোশ্চেনের আইডিয়ার একটা কম্প্যারিজন থাকা লাগবে, বা হচ্ছে কোনো কম্প্যারিজন যদি দেওয়া থাকে তো ওইটার মধ্যে কিছু কম্প্যারিজন দেওয়া থাকবে, মানে কম্প্যারিজনটা হচ্ছে আপনার এক্সপ্লেন করে লেখা লাগবে। আর একটা ওভারভিউ দেওয়া লাগবে শেষে, যে কনক্লুশনের মধ্যে সুন্দর করে একটা ওভারভিউ দিয়ে দিবেন। টাস্ক 2-এ কী লাগে? টাস্ক 2-এরটা একটু ডিফারেন্ট, টাস্ক 2 অনেক বড় হয় নর্মালি। তো হচ্ছে সবসময় চেষ্টা করবেন ইন্ট্রোডাকশনটা দিতে, ইন্ট্রোডাকশন একবার পারফেক্টভাবে দিতে, ইন্ট্রোডাকশনের শেষের লাইনটা একটা থিসিস স্টেটমেন্ট দিতে, 2টা বডি প্যারাগ্রাফ দিতে, 2টা বডি প্যারাগ্রাফ দিবেন। ওই 2টা বডি প্যারাগ্রাফ অবশ্যই বডি প্যারাগ্রাফের স্ট্রাকচার ফলো করে দিবেন। এরপর একটা কনক্লুশন দিবেন। কনক্লুশনের মধ্যে আপনি ইন্ট্রোডাকশনে যে থিসিস স্টেটমেন্টটা দিচ্ছেন ওই থিসিস স্টেটমেন্টের অনুসারে একটা প্যারাফ্রেজ করে আপনার লাইন দিবেন কনক্লুশনে, যেটা সুন্দর করে আপনার মানে হচ্ছে টাস্ক 2-কে একটা হচ্ছে বোটার মতো র্যাপ করে বেসিকলি এক্সামিনারের কাছে দিতেছেন। এক্সামিনার এটা দেখে ওয়াহ একটা গিফট দিচ্ছে আমাকে, এমনি করে আপনি দেখবেন যে এমনি হচ্ছে স্কোরটা বাইরে গেছে। আমার টেমপ্লেট আমি যেটা ফলো করি, বডি প্যারাগ্রাফ, টপিক সেন্টেন্স প্লাস এক্সপ্লেনেশন, এক্সাম্পল প্লাস রেজাল্ট আর লিঙ্ক, ঠিক আছে। কি দেখেন আবার একটু বলি। টপিক সেন্টেন্সটা আগে, এরপর এক্সপ্লেনেশন দিই একটা, সাথে একটা এক্সাম্পল অ্যাড করি, তারপর রেজাল্ট দিয়ে পুরাটুকু লিঙ্ক করে দিই, ঠিক আছে। রেজাল্টটা দেওয়ার পর কেন হয়েছে, রেজাল্টটা কিসের জন্য হয়েছে, এই এক্সাম্পলের সাথে একটা লিঙ্ক দিই, এক্সপ্লেনেশনের সাথে একটা লিঙ্ক দিই, আর টপিক তো শুরু হয়েছে যেটা নিয়ে ওইটা নিয়ে কথা বলতেছি তো কনক্লুশনে একটা লিঙ্ক দিয়ে দিই,
ঠিক আছে? প্রতিদিন একটা টাস্ক 2 লিখুন এবং নিজে ব্যান্ড ডিসক্রিপ্টর অনুসারে মার্ক দিন। হ্যাঁ, ব্যান্ড ডিসক্রিপ্টর আপনাদের সবাইকে দেওয়া হবে যখন আপনি আইএলটিএসের জন্য অ্যাপ্লাই করবেন, ঠিক আছে? যদি নাও দেওয়া হয়, গুগলে সুন্দর করে ব্যান্ড ডিসক্রিপ্টর দেওয়া থাকে, ওইখানে আপনি যদি এক্সামিনারের মতো চিন্তা করে আনসারগুলো করেন, একটু যদি দেখেন যে আপনার আনসারগুলো সে ওইভাবে মিলতেছে নাকি, এক্সামিনার যেভাবে চায় ওইভাবে মিলতেছে নাকি, তাহলে দেখবেন যে এমনি এমনি আপনার ভুলগুলো বাইরে হয়ে আসতেছে। হ্যাঁ, ভুলগুলো বাদে দেখবেন যে আপনি নিজে কিছু ট্রিক ফর্ম করতে পারতেছেন, যেভাবে আপনি ফলো করলে অবশ্যই দেখবেন যে এক্সামিনার খুশি হবে আর আপনার ব্যান্ড স্কোরটা বাইরে যাবে রাইটিংয়ের জন্য। স্পিকিংয়ে 7.5 পেতে হলে ফ্লুয়েন্সি সবচেয়ে গুরুত্বপূর্ণ, ঠিক আছে? এখানে এক্সট্রা একটা লাইন আর কি, স্পিকিংয়ে যদি আপনি 7.5 পাইতে চান তাহলে ফ্লুয়েন্সিটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। আর ইউ এবল টু স্পিক ফ্লুয়েন্টলি, হ্যাঁ, আর ইউ এবল টু স্পিক ইয়োর মাইন্ড, আর ইউ এবল টু স্পিক ইন ইংলিশ উইথাউট হেসিটেটিং। হ্যাঁ, এমনি করে যদি আপনি কথা বলতে থাকেন তাহলে দেখবেন যে এমনি এমনি আপনার মিলে যেতেছে। ডেইলি প্র্যাকটিস, ঠিক আছে? যেটা বললাম, আপনি যদি 30টা দিন 2.5 থেকে 3 ঘন্টা টানা প্র্যাকটিস করেন তাহলে কেউ আপনাকে থামাইতে পারবে না। পার্ট 1-এর জন্য 10টা কমন প্রশ্নের উত্তর রেকর্ড করুন, ঠিক আছে? পার্ট 1-এর জন্য 10টা কমন প্রশ্নের উত্তর রেকর্ড করুন। পার্ট 2-এর জন্য প্রতিদিন 2টা কিউ কার্ড 2 মিনিট কথা বলুন, ঠিক আছে? পার্ট 2-এর জন্য প্রতিদিন 2টা করে কিউ কার্ড প্র্যাকটিস করবেন আর 2 মিনিট খালি কথা বলবেন, ঠিক আছে? 2টা কিউ কার্ড নেওয়ার পরে 2 মিনিট করে জাস্ট কিউ কার্ডের কোশ্চেনটা আনসার করার চেষ্টা করবেন। হ্যাঁ, 2 মিনিট টানা খালি ইংলিশে বলতে থাকবেন। পার্ট 3-তে আইডিয়া ডেভেলপ করার অভ্যাস করুন, ঠিক আছে? পার্ট 3-এর জন্য আপনি চেষ্টা করবেন যে আইডিয়ার যে ডেভেলপমেন্টটা, হ্যাঁ, আইডিয়েশন প্রসেসটা আপনারা ধরতে পারতেছেন নাকি, ঠিকভাবে ডেভেলপ করতে পারতেছেন নাকি, তো ওইটাতে একটু ফোকাস করবেন, ঠিক আছে? সিক্রেটটা কি? ন্যাচারালি কথা বলুন, ঠিক আছে? আমরা যখন বাংলায় কথা বলি ওরা তো ন্যাচারালি কথা বলি, তাই না? ওখানে তো আমাদের কোনো মানে উইয়ার্ডনেস আসে না, মাঝে মধ্যে একটু হচ্ছে ওই তো দেখেন বাংলিশে কথা বলতেছেন, এটাই। ইংলিশে কথা বলার সময় সেম, আপনি ন্যাচারালি কথা বলবেন। হ্যাঁ, একবারে ইংলিশে সাধারণভাবে কথা বলবেন, বেশি বড় বড় শব্দ ব্যবহার করবেন না, আর প্রোনাউন্সিয়েশন পরিষ্কার রাখুন। হ্যাঁ, বেশি বড় বড় কমপ্লিকেটেড শব্দ ইউজ করার কোনো দরকার নেই, যে সিম্পল শব্দগুলো আপনি সুন্দরভাবে যদি এক্সপ্লেন করতে পারেন, গ্রামাটিক্যালি ঠিক থাকেন আর ফ্লুয়েন্টলি যদি বলতে পারেন, তাইলে দেখবেন যে আপনার ব্যান্ড স্কোরটা বাইরে যেতেছে। তো অন্য করে একটু কথা বলার চেষ্টা করবেন। হ্যাঁ, প্রোনাউন্সিয়েশনটা জাস্ট পরিষ্কার করবেন। নেক্সট স্লাইডটা দেখেন। পার্ট 3-তে 30 দিনের পুরা রুটিন, প্রতিদিনের টার্গেট। হ্যাঁ, 2 ঘন্টা 40 মিনিট, 30 দিনের পুরা রুটিনটা আপনার প্রতিদিনের টার্গেট। হ্যাঁ, 2 ঘন্টা 40 মিনিট জাস্ট আপনি ফোকাস করবেন। লিসেনিংয়ে 30 মিনিট একটা টেস্ট, রিডিংয়ে 40 মিনিট 2টা প্যাসেজ, রাইটিংয়ে 40 মিনিট টাস্ক 2 সেলফ চেক, স্পিকিংয়ে 20 মিনিট রেকর্ড লিসেনিং, ভোকাবুলারি অ্যান্ড গ্রামারে 30 মিনিট। হ্যাঁ, এমনি করে যে আপনি এই নিয়মগুলো ফলো করেন, হ্যাঁ, আপনারা আবার একটু দেখেন, এই নিয়মগুলো যদি ফলো করেন আর এই সময়সূচিগুলো মেনটেন করেন তাহলে আপনাকে কেউ থামাইতে পারবে না। 30 দিন টানা এমনি করে প্র্যাকটিস করলে আপনি দেখবেন এমনি এমনি আপনার ব্যান্ড স্কোরটা 1.5, 2, 3 এরকম করে বাইরে উঠতেছে। তো অবশ্যই জাস্ট ফলো করতে থাকবেন রুটিনটা আর প্র্যাকটিস করতে থাকবেন, থামবেন না, ঠিক আছে? প্র্যাকটিসের উপরে কিছু নাই, যত প্র্যাকটিস করবেন আপনার ব্যান্ড স্কোর তত ভালো হবে। সপ্তাহ অনুসারে প্ল্যান যদি আমরা দেখি, উইক 1-এ আমরা সবসময় ফাউন্ডেশন আর উইকনেস খুঁজে বের করব, ঠিক আছে? ফাউন্ডেশনটা স্ট্রং করব আর উইকনেসটা বাই করব। উইকনেসটা বাই করার পরে আপনি দেখবেন যে ফাউন্ডেশন আরও স্ট্রং হয়েছে। উইক 2-তে আমরা ইন্টেন্সিভ প্র্যাকটিস করব। উইকনেসগুলো বাই করার পর যখন আমরা নোট করে রাখছি, যদি প্র্যাকটিস করতে থাকি ওইটা বারবার, দেখবেন যে ওই উইকনেসগুলো সাথে সাথে চলে গেছে, আপনার ফাউন্ডেশন আরও স্ট্রং হয়েছে, উইক 1 আরও স্ট্রং হয়েছে। উইক 3-তে আমরা কি চেষ্টা করবো? স্পিড আর অ্যাকিউরেসি। হ্যাঁ, আমরা ফাউন্ডেশন স্ট্রং করলাম, ইন্টেন্সিভ প্র্যাকটিস করলাম, এখন আমরা দেখবো স্পিডে শেষ করতে পারতেছি নাকি, অ্যাকিউরেটলি শেষ করতে পারতেছি নাকি। তো এটাতে আমরা উইক 3-তে ফোকাস করবো। উইক 4-এ ফুল মক টেস্ট, ঠিক আছে? 4 নাম্বার উইকে এখন আমাদের পুরো ফাউন্ডেশন স্ট্রং হয়ে গেছে, আমরা এখন ফাস্ট অ্যাকুরেটলি আনসার করতে পারতেছি, তো এখন আমরা মক টেস্ট দিব। হ্যাঁ, মক টেস্টে কিছু ভুল হবে, ওই ভুলগুলো এখন আমরা এরর কারেক্ট করব। হ্যাঁ, যে ভুলগুলো হবে ওগুলো আমরা ঠিক করার চেষ্টা করব। প্রতি 7 দিন পর একটা ফুল মক টেস্ট দিন
এবং স্কোর ট্র্যাক করুন, ঠিক আছে? প্রতি 7 দিন পর আপনার ফুল একটা মক টেস্ট দিবেন আর একটা স্কোর ট্র্যাক করবেন, ঠিক আছে? পার্ট 4 যদি দেখি অতিরিক্ত টিপস আর সতর্কতা, ঠিক আছে? এক্সট্রা কিছু টিপস, প্রতিদিন ভোকাবুলারি কনটেক্সটে শিখুন, মুখস্থ করবেন না, ঠিক আছে? প্রতিদিন ভোকাবুলারি আর কনটেক্সটটা দেখবেন আর মুখস্থ করবেন না, ঠিক আছে? কোনো কিছু মুখস্থ করার দরকার নেই, জাস্ট একবার পড়ে যাবেন, একবার মাথার মধ্যে রাখবেন, একটু আইডিয়া নেবেন, সরি, প্রতিদিন একটা ভোকাবুলারি কনটেক্সটটা শিখবেন আর সেই অনুযায়ী জাস্ট মুখস্থ করবেন, হ্যাঁ? গ্রামার বইয়ের পরিবর্তে রাইটিংয়ে ব্যবহার করা শিখুন, ঠিক আছে? গ্রামার বইয়ের পরিবর্তে আপনার রাইটিংয়ে দেখেন যে এমপ্লয় করতে পারতেছেন নাকি, এটা একটু দেখেন। নেগেটিভ থিঙ্কিং এড়িয়ে চলুন, হ্যাঁ? নেগেটিভ যে চিন্তা ভাবনাগুলো আপনার মাথার মধ্যে আসে এগুলো একটু আড়াই চলার চেষ্টা করেন, হ্যাঁ? এইসব সমস্যা যাতে না হয় এটা একটু চেষ্টা করেন। পর্যাপ্ত ঘুম ও স্বাস্থ্য ঠিক রাখুন, ঠিক আছে? ঘুম খুবই ইম্পর্ট্যান্ট আর আপনার হেলথই সব কিছু। এই 30 দিনের মধ্যে আপনি যদি আপনার হেলথটা নষ্ট করে ফেলেন তাহলে দেখবেন যে আইএলটিএস স্কোরটা কোনো মিনিংই নেই, হ্যাঁ? আপনার হেলথের উপরে আর কিচ্ছু নাই, ঠিক আছে? পরীক্ষার হলে যেয়ে আপনি ভুল লিখে আসবেন। ঘুম যদি ঠিক মতো না হয় পরীক্ষার হলে যেয়ে আপনি ঘুমায় পড়বেন, ঠিক আছে? তো এইগুলো সব সুন্দর করে একটু ফোকাস করবেন। দ্যাটস অল, থ্যাংক ইউ ভেরি মাচ।